আজকের ভিডিওতে আমি আলোচনা করব জীবনানন্দ দাশের শিকার কবিতা, যেটা উচ্চ মাধ্যমিকের পাঠ্য বিষয়। এই শিকার কবিতার উৎস সম্পর্কে যদি আমরা জানতে চাই, সেটা হলো কি, এই শিকার কবিতাটা 3 বার প্রকাশিত হয়েছিল। সেটা কি না, বুদ্ধদেব বসুর সম্পাদিত কবিতা পত্রিকায় 1343 বঙ্গাব্দে আশ্বিন সংখ্যায় প্রকাশ পেয়েছিল। পরবর্তীকালে এই শিকার কবিতাটাই স্থান পেয়েছিল মহাপৃথিবীতে। এর পরবর্তীকালে এই মহাপৃথিবীর পর স্থান পেয়েছিল বনলতা সেন কাব্যগ্রন্থে। এবার এই শিকার কবিতা সম্পর্কে আমরা যদি বলি, তাহলে আজকে আলোচনা করব শিকার, এই শিকার কবিতাটা। তাহলে দেখো, এই শিকার কথাটার মধ্য দিয়ে কিন্তু আমরা বুঝতে পারছি যে কোনো একজন প্রাণীকে আমাদের সভ্য সমাজের মানুষেরা অসহায় এবং অরণ্যদেবীর যে সমস্ত চঞ্চল সন্তান রয়েছে, সেই সমস্ত সন্তানের উপর আমাদের সভ্য মানুষেরা তাদের স্বার্থ সিদ্ধি চরিতার্থ করবার জন্য তার উপর কি করছে, আঘাত এনেছে বা তাকে কি করছে, হত্যা করেছে। তো এই শিকার কবিতার মধ্যে দিয়ে আজকে আমি যে দুটো ভোর রয়েছে, সে দুটো ভোরের মধ্যে আজকে প্রথম ভোর নিয়ে আলোচনা করব। সে প্রথম ভোরে দেখছি, ভোর আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। দেখো, তাহলে প্রথম কবিতার প্রথমেই বলা আছে কি না, ভোর। তাহলে এই ভোর শব্দটার মধ্যে দিয়ে ভোর জিনিসটা কি, সেটা আমাকে আগে জানতে হবে। তাহলে ভোর হচ্ছে কি, রাত্রের শেষ এবং দিনের শুরু। তাহলে এই সময়টাকে আমরা কি বলছি, এই সময়টাকে বলছি ভোর। তাহলে দেখো, তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি আমি, আর এখান থেকে শুরু হলো কি, রাতের শেষ দিনের শুরু, এই সময়টাকে বলা হচ্ছে ভোর। তাহলে এই ভোরের যে চিত্র কবি দেখিয়েছেন, কিরকম চিত্র দেখিয়েছেন না, প্রকৃতির একটা সৌন্দর্য চিত্র, সুন্দর একটা চিত্র, রম্য পরিবেশের চিত্র উনি তুলে ধরেছেন। সেটা কিরকম না, আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। তার মানে এই যে এখানে আকাশ রয়েছে, ভোরের বেলা, কিন্তু সময়টা কখন, ভোরের বেলা। এই যে আকাশ রয়েছে, এই আকাশটাকে তুলনা করছে কার সাথে, আকাশের রং ঘাস ফড়িংয়ের মতো, অর্থাৎ ঘাস ফড়িংয়ের দেহের যে কোমল নীল রং, সেই নীল রঙের সঙ্গে তুলনা করছে কাকে, আকাশের সাথে। তাহলে আকাশের যে রং, সেটাকে ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীলের সঙ্গে তুলনা করা হচ্ছে। তার পরের লাইনটা উনি কি বললেন না, চারিদিকে পেয়ারা নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। তাহলে দেখো, আকাশ মানে ছিলেন উনি, ওটা চিন্তা ভাবনা। তারপরে নেমে এলেন কোথায় না, তারপরে নেমে এলেন প্রকৃতিতে। প্রকৃতিতে কি দেখাচ্ছেন না, এই প্রকৃতিতে নেমে এসে উনি দেখাচ্ছেন, এই প্রকৃতিতে নেমে এলে উনি দেখাচ্ছেন কি, চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। তাহলে এই প্রকৃতিতে এসে দেখলেন নোনার গাছ এবং টিয়ার পালকের মতো সবুজ হয়েছে, অর্থাৎ এই প্রকৃতিটা সবুজে পরিপূর্ণ। কোন সময়ের কথা বলছেন, ঠিক এই সময়ের কথা, অর্থাৎ ভোরের সময়ের কথা বলছেন। তাহলে ওনার চিন্তা ভাবনা উনি দেখেছেন প্রথমে কোথায় না, আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। তারপরে নেমে এলেন কোথায়, প্রকৃতিতে। প্রকৃতিতে কি দেখালেন না, চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ, অর্থাৎ এই ভোরকালীন যে প্রাকৃতিক সৌন্দর্য, সেটাকে তুলনা করছে পেয়ারা গাছের যে সবুজতা রয়েছে, আর নোনার গাছের যে সবুজ রং আছে, যেটা টিয়ার পালকের মতো গাঢ় যে সবুজ রং, প্রকৃতি সেই রূপে সজ্জিত হয়েছে ভোরবেলা। তারপরে পরের লাইনটা বলেছেন কি না, একটি তারা এখনো আকাশে রয়েছে। তাহলে দেখো, ভালো করে দেখবে, এই ভোরকালীন ভোরের সময় যদি আমরা ছবিটা এইভাবে দেখাই, দেখো ছবিটা দেখো, তাহলে একটি তারা এখনো কোথায় রয়েছে, আকাশে রয়েছে। এই তারাটাকে বলা হচ্ছে কি না, ভোরবেলার যে তারাটাকে, এই তারাটাকে বলা হচ্ছে শুক তারা। তাহলে দেখো, এখানেই কিন্তু কি হচ্ছে
না এখানে কিন্তু সূর্য রয়েছে, সে সূর্য ওঠার কথা উনি এখনো বলেনি, কিন্তু সূর্য এখনো ওঠেনি। তাই এটাকে আমরা যদি সূর্য ধরি, এখনো ওঠে না কিন্তু। তাহলে ছবিটা দেখলে বুঝতে পারবে, দেখো যেহেতু সূর্য তার সামনাসামনি উপর দিকে উঠে যায়নি, তার মানে এখনো আর অস্তিত্ব এখনো এখানে আছে। এই তারাটা যে টিকে রয়েছে না আকাশে, যে শুক তারাটা টিকে রয়েছে, ওই তারাটাকে তুলনা করছে কার সাথে? না তুলনা উপমা করছেন কার সাথে? না পাড়াগাঁর বাসর ঘরে সবচেয়ে গধীর মধ্যে মেয়েটির মতো। তাহলে দেখো পাড়াগাঁ উনি তো বলতে পারতেন, এখানে একটা প্রশ্ন হয়, উনি তো বলতে পারতেন পাড়াগাঁ না বলে শহরের কথাটা বলতে পারতেন। তাহলে পাড়াগাঁ কথাটা ব্যবহার করলেন কেন? এবং সেই সাথে বাসর ঘর কথাটা ব্যবহার করলেন কেন? তাহলে পাড়াগাঁ কথাটা ব্যবহার করছেন কেন? কারণ পাড়াগাঁয়ের মেয়েরা সাধারণত একটু লাজুক প্রকৃতির হয়ে থাকে, যেই কারণে উনি কি করলেন পাড়াগাঁ কথাটা ব্যবহার করলেন। এবার এই পাড়াগাঁয়ের বাসর ঘরে যদি ওই বাসর ঘরের সবচেয়ে গধীর মেয়েটির মতো, তাহলে এই তারা সমান, ভালো করে বুঝবে, এই তারা সমান কি বাসর ঘরের সবচেয়ে গধীর মেয়েটির মতো। যদি ধরি এটা বাসর ঘর, এই বাসর ঘরে গধীর মেয়েটির মতো, সেটা কোথাকার? না পাড়াগাঁর বাসর ঘরের সবচেয়ে গধীর মেয়েটির মতো। তাহলে এই গধীর মেয়েটি সমান কে? না তারা, তার সাথে তুলনা করেছে। এইটা ব্যবহার করা হলো কেন? ঠিক যেমন এই সূর্য উপরের দিকে উঠে গেলে এই তারাটা কি হয়ে যাবে? ডুবে যাবে। সূর্য উঠে যাওয়া মানেই আমরা কিন্তু এই তারাটাকে, শুক তারাটাকে দেখতে পাবো না, এর ঔজ্জ্বল্যতাও কিন্তু আমরা আর দেখতে পাবো না। ঠিক তেমনি যেহেতু আমি সমান চিহ্ন দিয়েছি, এর সাথে এর তুলনা করতে চাইছি বা উনি দেখাতে চেয়েছেন কবি, তাহলে এখানে দেখো এটা হচ্ছে কি? এটা হচ্ছে বাসর ঘর। তাহলে এখানে ছবি এঁকেছি, নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে এই বাসর ঘরে, এই পাড়াগাঁয়ের বাসর ঘরের এই যে মেয়েটি রয়েছে, এই মেয়েটি এর যে কুমারী অবস্থা, একটা জীবন থেকে আরেকটা জীবনে সে পদার্পণ করবে, অর্থাৎ সে মত্ততার সৃষ্টি করছে। অর্থাৎ যে কোনো মুহূর্তে এই বাসর ঘরে আসা মানেই তার কুমারিত্ব ছেড়ে সে নতুনত্ব একটা জীবন তৈরি করতে চাচ্ছে। সে যেমন এই মেয়েটি যেমন অপেক্ষায় রয়েছে, পাড়াগাঁয়ের বাসর ঘরের মেয়েটি যেমন অপেক্ষায় রয়েছে, ঠিক তেমনিভাবেও তার অস্তিত্বকে, এই তারাও কিন্তু তার অস্তিত্বকে টিকিয়ে রেখেছে। পরের লাইনটা বলছে দেখো, কিংবা মিশরের মানুষই, এইটাকে বাদ দিয়ে এইটাকে বাদ দিয়ে উনি বোঝাতে চান আবার একটা উপমা ব্যবহার করেছেন। কি উপমা ব্যবহার করেছেন? উনি বলছেন কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীলমদের গ্লাসে রেখেছিল, হাজার হাজার বছর আগে এক রাতে তেমনি একটি তারা আকাশে জ্বলছে। এটা কিন্তু এইভাবে দেখাতে চাইবে, কিংবা মিশরের মানুষই। তাহলে কবি এখানে একটা রোমান্টিক পার্ট কিন্তু এখানে তুলে ধরতে চেয়েছেন। কিভাবে তুলে ধরতে চেয়েছেন? না মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা, অর্থাৎ ভালোবাসা, তার যে নীলমদের গ্লাসে রেখেছিল। অর্থাৎ যদি আমরা এইভাবে দেখাই, তাহলে কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীলমদের গ্লাসে রেখেছিল। এবার এই মদের পেয়ালায় যখন এখানে একটা মিশরের মানুষই তার মুক্তাকে রেখেছে, সেই রাখার পরে এর যে ঔজ্জ্বলতা, অর্থাৎ মুক্তার যে ঔজ্জ্বলতা, সে ঔজ্জ্বলতা কিন্তু যত দিন যাবে সেও আস্তে আস্তে কি হবে? তার ঔজ্জ্বলতা কমতে থাকবে। ঠিক এখানে যেরকম আমরা দেখিয়েছি, তারা যত সময় যাবে, সূর্য যত উপর দিকে উঠতে থাকবে, আরো উঠতে থাকবে, এর ঔজ্জ্বলতা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক তেমনি ভাবেও যত দিন যাবে তত যে ভালোবাসার মুক্তা দিয়েছিল, বুকের থেকে মুক্তা ছিঁড়ে দিয়েছিল নীলমদের গ্লাসে, কবি নীলমদের গ্লাসে, সে কিন্তু এই মুক্তাটাও কিন্তু আস্তে আস্তে কি হবে? তার ঔজ্জ্বলতা হারাবে। এবার আরেকটা উনি এই চিত্র, প্রকৃতির চিত্র দেখালেন। প্রকৃতির চিত্র দেখানোর পর উনি নেমে এলেন কোথায়? না একেবারে গ্রাম্য পরিবেশে অন্তর্জ শ্রেণীর মধ্যে নেমে এলেন। ওখানে কি দেখাচ্ছেন উনি দেখাচ্ছেন যে হিমের রাতে, আমরা কিন্তু এখানে একটা পড়েছি, আমরা প্রবাদ পড়েছি, কিন্তু 11 একটা প্রবাদ ছিল, আই ঘুম বাগদিপাড়া দিয়ে, বাগদিদের ছেলে ঘুমায় জাল মুড়ি দিয়ে। তাহলে এখানে একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। কি চিত্র? ওখানে বলা আছে আই ঘুম বাগদিপাড়া দিয়ে, বাগদিদের ছেলে ঘুমায় জাল মুড়ি দিয়ে। তার মানে কি? শীত নিবারণ করবার জন্য বাগদিদের সেই রকম ভাবে, বাগদি সম্প্রদায়ের মানুষের সেই রকম ভাবে কিন্তু পোশাক ছিল না।
যার জন্য তারা শীত নিবারণ করতো কাকের মুড়ি দিয়ে না জাল মুড়ি দিয়ে। এখানে ঠিক ঠিক সেরকমই শীত নিবারণ করবার জন্য কি করছে না পার্বত্য প্রবাহের যে মানুষগুলো, আদিবাসী সম্প্রদায়ের যে মানুষগুলো, যারা অবাঙালি সম্প্রদায়ের মানুষ, সে নিম্নবিত্ত সম্প্রদায়ের মানুষ, যাদের পোশাক কেনার মতো সামর্থ্য ছিল না, অর্থাৎ এই পোশাক যে পোশাকটা কিনে তারা শীত নিবারণ করবে, সেই শীত নিবারণ করার পোশাকটা তাদের কেনার মতো সামর্থ্য ছিল না। তাই তারা কি করছে না তারা নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য, প্রকৃতির কাছে বা নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য সারা রাত ধরে মাঠে আগুন জ্বালিয়েছে। লাইনটা বলছে হিমের রাতে, হিমের মানে ঠান্ডা, শীতের রাতে, হিমের রাতে শরীর রাখবার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। তাহলে হিমের রাতে শরীরকে মানে কি না হলো শরীরটাকে গরম করে রাখার জন্য। তারা নিজেদের অস্তিত্বটাকে টিকিয়ে রাখবার জন্য কি করছে সারা রাত মাঠে আগুন জ্বালিয়েছে। তাহলে কেন সারা রাত কথাটা কবি কেন ব্যবহার করলেন? এখানে কবি ব্যবহার করলেন এই কারণেই যে ওই পার্বত্য প্রবাহের বা ওই অঞ্চলের মানুষগুলো, যারা প্রান্তিক মানুষগুলো, ওই মানুষগুলোর কিন্তু শীত নিবারণ করার মতো পোশাক কেনার মতো সামর্থ্য ছিল না। তাই তারা সারা রাত ধরে শীতের হাত থেকে বাঁচার জন্য সারা রাত ধরে আগুন জ্বালিয়েছে। সেই যে আগুনটা জ্বালিয়েছে সেই আগুনটা কিরকম না, যে আগুনটা জ্বালিয়েছে সেই আগুনটা হচ্ছে মোরগ ফুলের মতো লাল আগুন, টকটকে লাল আগুন। এবার ধরি আমরা ছবিটা যদি এইভাবে দেখাই, হিমের রাতে শরীরকে রাখবার জন্য দেশের সারা রাত মাঠে আগুন জ্বলেছে, মোরগ ফুলের মতো লাল আগুন। এই আগুনটাকে তুলনা করছে কার সাথে না মোরগ ফুলের মতো। মোরগ ফুলের মতো লাল আগুন তারা জ্বালিয়েছে। দেশওয়ালিরা সারা ধরে আগুন জ্বালিয়েছে, মোরগ ফুলের মতো লাল আগুন, শুকনো অস্বস্ত পাতা। তারা আগুন জ্বালাচ্ছে কি দিয়ে না শুকনো অস্বস্ত পাতা দিয়ে তারা আগুন জ্বালাচ্ছে। ভালো প্রশ্ন, শুকনো অস্বস্ত পাতা দুমড়ে এখনো আগুন জ্বলছে। এখনো মানে কি, মানে যে সময়টায়, আবার বলছি একটু ফিরে যাচ্ছি, যে সময়টায় শুকতারা তার অস্তিত্বটাকে এখনো টিকিয়ে রেখেছে কার কাছ থেকে না সূর্যের হাত থেকে নিজেকে টিকিয়ে রেখেছে। ঠিক তেমনি ভাবে সেই সময় অর্থাৎ ভোরবেলাকালীন সময়ে শুকনো অশ্বত্থ পাতা দুমড়ে এখনো আগুন জ্বলছে। তারে এই দেশওয়ালিরা তারা শুকনো অশ্বত্থ পাতাকে দুমড়ে কি করছে আগুনে দিচ্ছে, সেই আগুন কি করছে মোরগ ফুলের মতো জ্বলে উঠছে। তার মানে এই যে চিত্র চলছে এখন পর্যন্ত টোটালটা কি চিত্র চলছে, ভোর। তারপরেই দেখাচ্ছেন কবি কি দেখাচ্ছেন পরের লাইনে কি বলছেন, সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নীল। এখানে কুসুমের মতো কথাটা ব্যবহার করা থাকে অনেক কবিতায়, তো ওখানে কুসুম হবে না কুমকুম হবে। তাহলে সূর্যের আলোয়, তার মানে দেখালো। এবার দেখো তাহলে, তার মানে এই সূর্য এই জায়গায় উঠে গেছে। তাহলে সূর্য যদি এই জায়গায় উঠে যায় তার মানে অটোমেটিক কি হবে ডাউন নিচে। তার মানে এই শুকতারাটা কি হয়ে গেছে, তার অস্তিত্ব আর সে রাখতে পারলো না, অর্থাৎ সূর্য অটোমেটিক উঠে গেছে, মানে সকাল হয়ে গেছে। সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নীল। কুমকুম মানে কি, কুমকুম হচ্ছে প্রসাধন সামগ্রী। প্রসাধন সামগ্রীটা কি না, প্রসাধন সামগ্রী হচ্ছে টকটকে, মায়েরা দেখবে মায়েরা কি করে সিঁদুর মাথায় যে সিঁদুর পরে সেই সিঁদুরের মতো টকটকে লাল। সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নীল। তার বলতে কার, তার বলতে হচ্ছে এই দেশওয়ালিরা যে আগুনটা জ্বালিয়েছিল, দেশওয়ালিরা যে আগুনটা জ্বালিয়েছিল টকটকে লাল আগুন, এই আগুনটা কিন্তু আর তার সে টকটকে ভাবটা আর কিন্তু নেই। সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো, অর্থাৎ প্রসাধন সামগ্রীর মতো আর নেই। তার মানে সূর্য উঠে গেছে। দেখো হয়ে গেছে রোগাশালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। ছবিটা একটু ভালো করে ব্যাপারটা করলে, হয়ে গেছে রোগাশালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। তাহলে দেখো এই যে আগুনটা যখন সারা রাত ধরে দেশওয়ালিরা সারা রাত ধরে আগুনটা জ্বালিয়েছে, ওই আগুনটা জ্বালানোর পরে যখন সূর্য তার অস্তিত্ব দেখিয়ে দিয়েছে বা সূর্য উঠে গেছে, তখন এই আগুনটা হয়ে গেছে কিরকম, এটা ফার্স্ট, এটা সেকেন্ড। এই আগুন কিন্তু তার যে ঔজ্জ্বল্য, সে ঔজ্জ্বল্যটাকে আস্তে আস্তে কি করে দিয়েছে, কমিয়ে দিয়েছে। হয়ে গেছে রোগাশালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো।
তার মানে দ্বিতীয় পার্টে এসে আমরা দেখছি এই আগুনটাকেই দেখতে পাচ্ছি, যে আগুনটা টকটকে মোড়ক ফুলের মতো লাল আগুন তুমড়ে মুচড়ে জ্বলছিল, সেই আগুনটার তার যে টকটকে লাল ভাবটা আস্তে আস্তে কমে গেছে। সেটা কি এই আগুনটা কমে যাওয়াটাকে, এটা প্রথম চিত্র, এটা দ্বিতীয় চিত্র, এই কমে যাওয়াটাকে কবি তুলনা করছেন কার সাথে? না, হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। এখানে কিন্তু হৃদয়ের রংটং না, হৃদয়ের রং না, এখানে বলতে চেয়েছেন কবি কি? এখানে বলছে যে হয়ে গেছে রোগা শালিকের, রোগা শালিক মানে রোগাক্রান্ত শালিক, রোগাক্রান্ত শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। অর্থাৎ এই আগুনটা রোগাক্রান্ত শালিক হলে বা রোগাক্রান্ত শালিক হলে, তার যদি একসাথে 4-5 জন থাকে, যদি বলে চলো আমরা অন্যত্র ঘুরতে যাই, কিন্তু রোগাক্রান্ত যে শালিকটা আছে সে কিন্তু তার বন্ধুদেরকে বলে না ভাই আমি যাবো না, যেতে পারবো না, আমার ইচ্ছে করছে না। সেই যে তার ইচ্ছেটা, একটা রোগা শালিকের যে ইচ্ছেটা যে কমে যাওয়াটা, ঠিক সেই ইচ্ছের সঙ্গে তুলনা করছে কাকে? না, সূর্য উঠে যাওয়ার পর যে আগুনটা দেখানো হয়েছে সেই আগুনটাকে তুলনা করছে কার সাথে? না, সেই আগুনটাকে তুলনা করছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো, যার মনের কোনো বর্ণ ছিল না, হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো, আমার যেতে ভালো লাগছে না, এরকম ভাবনা। অর্থাৎ এখানে তার মানে কি, এই দেশওয়ালিরা এইখানে পাতা দিচ্ছিল, শুকনো অসত্য পাতা হিউজ পরিমাণে দিচ্ছিল, দিয়েছে, কিন্তু এইখানে দেশওয়ালিরা যেহেতু কি উঠে গেছে, সূর্য উঠে গেছে, তাহলে সূর্যের তাপ প্লাস আগুনের তাপ, এই দুটো তাপকে দেশওয়ালিরা নিতে পারছে না, যার ফলে এরা কি করলো, সেই তাপের পরিমাণটা, যে পরিমাণে তারা অসুস্থ পাতা দিচ্ছিল, সেই অসুস্থ পাতার পরিমাণটা এই দেশওয়ালিরা কমিয়ে দিয়েছে। আর কমিয়ে দেওয়ার ফলে তার যে ঔজ্জ্বল্য, সেই ঔজ্জ্বল্যতা আস্তে আস্তে কমে গেছে, যেটাকে তুলনা করছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। তারপরে কবি দেখাতে চেয়েছেন কি, সকাল হয়ে গেছে, সূর্য উঠে গেছে, সকাল হয়ে গেছে, সকালে আলোয় টলমল শিশিরে, সকালে আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। তো এই জায়গাটা কেমন করে বোঝাতে চেয়েছেন? না, সকালে আলো, তাহলে এটা যেটা আমরা প্রকৃতি ধরি, সকালে আলোয় টলমল, তাহলে সূর্য উঠে যেটা সকাল ধরি, সকালে আলোয় টলমল শিশিরে, তাহলে আমি যদি ঘাস ধরি, এটা ঘাস, এ কি পড়ছে? আর শিশির পড়ছে, কার উপর পড়ছে? ঘাসের উপর। তাহলে এবার ব্যাপারটা দাঁড়াচ্ছে কিরকম, আমরা সকালে আলোয় টলমল শিশিরের চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝলমল করছে। এটা টলমল শিশির বলা হলো কেন? সকালে আলোয় টলমল শিশিরে, টলমল শিশির কথাটা ব্যবহার করা হলো কেন? তার কারণটা হচ্ছে, এটা যদি ঘাসের ডগা ধরি, আগা ধরি, তাহলে কি হচ্ছে না, শিশির একটা বিন্দু পড়লো, আরেকটা বিন্দু পড়লো, আরেকটা বিন্দু পড়লো, একসময় বিন্দুর পরিমাণটা একটা বিন্দু হতে 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 জমা হবে, জমা হওয়ার পর একটু একটু করে বিন্দু হতে হতে একটু একটু করে সেটা ফোঁটায় পরিণত হবে। সেই ফোঁটাটা কিন্তু আর একটু কণা পড়লেই কিন্তু সে ফোঁটাটা কি হবে, নিচে পড়ে যাবে। ওই সময় যে শিশির বিন্দুটা রয়েছে, অর্থাৎ সে শিশিরের যে জমা হয়ে যে ফোঁটা তৈরি হচ্ছে, ফোঁটাটা তখন কি করছে, টলমল করছে। অর্থাৎ সকালের প্রকৃতির সৌন্দর্যটাকেও, শিশিরটাকেও উনি উপলব্ধি করেছিলেন, সেখানে কেউ যে টলমল শিশিরের কথা এই অর্থে ব্যবহার করা আছে। সকালে আলোয় টলমল শিশিরের চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। তাহলে ময়ূর কথাটা ব্যবহার করছেন কেন? তাহলে ময়ূরের ডানায় যেরকম কি রয়েছে, বিভিন্ন রং রয়েছে, সৌন্দর্য বিস্তার করার জন্য বিভিন্ন রং রয়েছে, ঠিক তেমনি ভাবে প্রকৃতিতেও বিভিন্ন গাছ এবং প্রকৃতির যে বিভিন্ন রূপে সাজে সজ্জিতা বিভিন্ন রং রয়েছে প্রকৃতির। সূর্য ওঠার পর প্রকৃতির সেই রং মেলে ধরেছে, যেটা কার মতো না, যেটা হচ্ছে ময়ূরের ডানার সঙ্গে তুলনা করেছেন উনি, সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে, অর্থাৎ প্রকৃতিটা সবুজ নীল ডানার মতো ঝিলমিল করে উঠেছে। আজ এই পর্যন্তই। পরবর্তী যে শিকার কবিতার দ্বিতীয় ভোর রয়েছে, সেই দ্বিতীয় ভোর পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসবো খুব শীঘ্রই। আর কেমন হয়েছে আমার এই ভিডিওটা সেটা সবাই কমেন্ট করে জানাবে।